ঠিক হাসপাতালের সামনে এসে আমি আর আমার বন্ধু এসে দাঁড়ালাম। সামনে বড় করে লেখা রয়েছে চক্ষু হাসপাতাল, সেটাও একবারে দেখে নিলাম। সাথে সাথে বেশ কিছু সুন্দরী নার্সকেও দেখে নিলাম, কিন্তু কাউকেই মনে ধরেনি। তাই ভেতরে প্রবেশ করলাম। সিরিয়াল অনুযায়ী আমার নাম্বার আরও একজন রোগীর পরেই, সুতরাং এই সময়টা বসে বসে 22 মাসের মতো কাতরাতে রাখলাম। হঠাৎ সালমান বলে উঠল, বাইনচোদ এমন করিস কেন? মেয়ের কি রোগ আছে? না, তোর বউয়ের আছে। আমি বিয়ে করছি নাকি? কইরে আর কি করবি, সবই তো আমারই দেখতে হবে, করতে হবে। তুই শালা আসলেই একটা। খুব ভালো একটা ছেলে, থাক আর বলতে হবে না, লজ্জা লাগে আমার। ধুরবাল। হঠাৎ পাশ থেকে একটা নার্স উঠে বলে উঠল যে, দেখুন, হাসপাতালে এই ভাষা ব্যবহার করবেন না। তো কি উর্দু ভাষাতে বলবো নাকি? আরে আজব লোক তো আপনি। মানুষ আবার আজব হয় কিভাবে? আজব। ধুর, দেখুন এমন নোংরা ভাষা বলবেন না এখানে। নোংরা ভাষা কোনটা? বাল। সি, আপনার কথা প্রচণ্ড বালময়। নার্সটা আবুল হয়ে তাকিয়ে রইল আমার দিকে। সে ভাবতেই পারিনি যে এমন কিছু বলবো। হঠাৎ ভেতর থেকে আমার নাম ডেকে উঠল, তাই প্রবেশ করলাম ডাক্তারনির রুমে। রুমে প্রবেশ করে দেখলাম ডাক্তারনি উল্টো দিকে বসে একটা কিছু করছে, আর আমাকে বসতে বলছে। চেয়ারে বসলাম। টেবিলের ওপরে কাঠ খোদাই করে নামটা লিখা, জাফরিন আহমেদ প্রত্যাশা। বেশ সুন্দর নামটা। তা সমস্যা কি আপনার মিস্টার হিমু আহমেদ? জি, চোখে সমস্যা। তা সমস্যাটা কি সেটা তো বলুন। আসলে দেশে এত সুন্দর মেয়ে যে এক ছেলে 3টা করে বিয়ে করলেও মেয়ে অবিবাহিত রয়ে যাবে, মাগার তবু আমার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। আমার উদ্ভট উত্তরে ডাক্তারনির চেয়ারটা ঘুরে আমার দিকে তাকালেন। আমিও বেশ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ডাক্তারনির দিকে। সবুজ রঙের শাড়ি, চোখে কাজল, চুলগুলো অবাধ্য, আর ঠোঁটটা নড়ছে হাজারো কথার ভাজে। হে মিস্টার। হঠাৎ সালমান আমার পায়ে ঘুঁতা মারল আর কানে কানে বলল, চুতিয়া মুখ বন্ধ কর, আমি কি বলছি সেটা শোন। ও হ্যাঁ মিস, আপনি কি এখানে মজা নেওয়ার জন্য আসছেন? আপনি কি মজা দিচ্ছেন নাকি যে নিব? সরি। ইটস ওকে। এবার মেয়েটির মুখে রাগের একটা আভা ভেসে উঠল। আপনার সমস্যা কি বলেন? সমস্যা ছিল, এখন সমাধান হয়ে গেছে। মানে? মেয়ে পছন্দ হয়ে গেছে। এ সালমান, তোর ভাবি পাইয়া গেছি, যা পোলাপাইনদের সিগারেট বিতরণ কর। কি বলছেন এসব আপনি? ওকে জাফরিন, বাই বলেই বের হয়ে গেলাম হাসপাতাল থেকে। জানি মেয়েটা বেশ ভরকে গেছে, কিন্তু কি আর করা, এত সুন্দর ডাক্তারনি হলে তো একটু ভরকে যেতেই হয়। বাসায় চলে আসলাম। রাতটা বেড়েই চলেছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা ট্রেনের চালে নিত্যের ঝংকারের মতো শব্দ হচ্ছে। সিগারেটের ধোঁয়াটা সেই বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। হালকা বাতাসে আর নিজের নিঃশ্বাস ভরা টানে ফিল্টারটাও গরম হয়ে উঠেছে। অদ্ভুতর একটা পরিবেশ এখন। চোখে আবারও ভেসে উঠছে সেই মেয়েটার মুখটা, বেশ মায়া মায়া মুখটা। এসব ভাবতে ভাবতে চোখটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি। পরের দিন সন্ধ্যায় আবার শাকিলকে নিয়ে হাসপাতালে ঢুকলাম জাফরিনকে দেখার আশায়। সবার শেষে আমার নামটা ডাকিয়ে উঠল। আমি চুলটা হাত দিয়ে একটু গুছিয়ে নিয়ে ডাক্তারনির কক্ষে প্রবেশ করলাম। হাই জাফরিন। আপনি আবারও? হ্যাঁ, 500 টাকা দিয়ে এসেছি। আবার কেন এসেছেন আপনি? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। তুমি মানে? আসলে পছন্দের মানুষকে আপনি করে বলতে কেমন যেন দেখায়, মনে হয় কোনো সিনিয়র মানুষের সঙ্গে কথা বলছি, তাই আমি তুমি করেই বলবো। পছন্দের মানুষ মানে কি বলছেন আপনি এসব? আসলে তোমাকে দেখে লাভ এট 26 সাইড হয়ে গেছে, তাই এসে পড়েছি। ও, তার মানে আগে 25 জনের সাথে আপনার লাভ হয়েছিল? হ্যাঁ, এখন তুমি আছো আপাতত। জীবনে এই প্রথম দেখলাম কারো লাভ 26 সাইড হয়। তোমার ঠোঁটগুলো খুব সুন্দর। আর কিছু? অত কিছু তো এখনো দেখিনি, দেখার পর বলবো। তা পুলিশকে কি এখন ইনফর্ম করব না বের হবেন? ওমা, বিয়ের এত তারা কিসের? সমস্যা নেই, আমাদের বিয়েতে পুলিশই সাক্ষী থাকবে। আপনি কি পাগল? হওয়াটা কি প্রয়োজন? আপনি এত কথা কিভাবে বলেন? উফ। মুখ দিয়ে।
আমি আপনার নামে কমপ্লেইন করব। আমার আব্বুর কাছে নাকি? হ্যাঁ। নাম্বার দিব? দেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে জাফরিন কল দিল, আর সাথে সাথে আমার ফোনটা বেজে উঠল। আর মেয়েটার আগে দাঁতে দাঁত চেপে রেখেছে। সালমান আমার পায়ে গোতা দিয়ে বলছে, হারামি আজ চল, নয়তো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমিও মনে করছি যে যাওয়া প্রয়োজন। সো বাই জাফরিন। তো আবারও বাসার উদ্দেশ্যে রওনা। রাত্র যায়, সকাল হয়, তবুও যেন কোনো কিছুর তাড়া নেই। পড়াশোনা শেষ করেই বসে আছি, আর মনে মনে ডাক্তারনির কথা ভাবছি। অনেকগুলো ফোন দিয়েছিলাম, কিন্তু একটা ফোনও ধরেনি মেয়েটা। সন্ধ্যা হলো, আমি আবার চলে গেলাম হাসপাতালে। কিন্তু আজ আর ভেতরে গেলাম না, বাইরেই অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সে বের হলো, ঠিক সেই মুহূর্তে আমি তার সামনে হাজির। এতগুলো কল দিলাম, ধরলে না যে? কেন ধরবো? প্রেম করবে তাই? আমি প্রেম করব না। কেন? তোমার কি মেয়েলি কোনো প্রজ্ঞা আছে? এবার মেয়েটা হেসে উঠল। তা আমায় কি ভালোবাসেন নাকি? না, প্রেম করি জাস্ট। প্রেম আর ভালোবাসার তফাৎ কি? বুঝে যাবা। তা প্রেম ভালোবাসাটা কি? বর্তমান যুগে ভালোবাসা মানেই একটা গর্ত আর দুটো উচ্চ পর্বতমালা। গর্তে সবাই ডুবে যেতে চায়, আর পর্বতে চলতে ফিরতে চায়। ছি, কি নোংরা ভাষা। বাংলা ভাষা এটা। আমি বাসায় যাব। বিয়ের আগেই? উফ, আপনি আসলেই একটা পেইন। তাহলে তুমি কিলার হও, দুজনে মিলে পেন কিলার হয়ে যাব। এভাবেই কথা চলতে থাকে মেয়েটার সাথে। প্রতিদিনই তাকে ডিস্টার্ব করা আমার রুটিন হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সেও আমার সাথে কথা বলতে লাগলো, আপনি থেকে তুমিতে এসে গেল। তো সেদিন সোমবার ছিল, জাফরিনের ছুটির দিন। রাত্র তখন 10টা বাজে। আমি রাস্তার ধারে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে জাফরিনের গাড়ি এসে হাজির। সে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই নির্জন রাস্তায় একা একা কি করো হিমু? অপেক্ষা করছি, যদি কোনো সুন্দরী ডাক্তার নিয়ে আসে তাহলে যাতা দিব। তো তাই। ভালো কথা কি তুমি বলতে পারো না? খারাপটাই বা কি বললাম বলো? তোমার সাথে আর কথাই পারি না। তুমি হাস নাকি, পারবা? আবার শুরু করলা? খেলা নাকি যে শুরু করব? চুপ থাকো তো। ওকে। তা তুমি যে বলো আমায় প্রেম করো, এটা কি আসলেই সত্য? হুম। এর আগে কয়টা করেছো? ওই যে 25টা। তা এতগুলো করার কারণ? ছেড়ে চলে যেত যে। কেন? করিনি যে কিছু। স্টুপিড একটা। কথায় কথায় মাঝে উল্টাপাল্টা চিন্তা। এতটুকু বলে আমার মাথায় ঠোস দিয়ে সে চলে যেতে লাগলো। বলেছিল সঙ্গে যাবার, কিন্তু যেতে ইচ্ছে হয়নি। এভাবেই চলে গেল 2টা মাস। এর মাঝে সবসময় জাফরিনকে বিরক্ত করতাম। এখন সে আর আগের মতো বিরক্ত হয় না, সব কথা হেসেই উড়িয়ে দেয়। হাসপাতালের কাজ শেষ করে সে ফোন দেয় দেখা করার জন্য। দেখা গেলে সে নিয়ে যায় কোনো এক ফুচকার দোকানে। সে ফুচকা খায় আর আমি সিগারেট। অবশ্যই সিগারেট খাওয়া নিয়ে অনেকবার রাগারাগি করেছে সে আমার সাথে, কিন্তু কাজ হয়নি। তো একদিন কি হলো, আমি জাফরিনের সাথে বসে আছি। হঠাৎ মোবাইল একটা ফোন আসলো। যেই না আমি ফোন বের করেছি, সাথে সাথে আমার পকেট থেকে 3টা কন মাটিতে পড়ে গেল। জাফরিন বেশ রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হিমু? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি। তা তুমি কি করো এটা দিয়ে? ছি, তুমি এমন। আমি কখনোই ভাবিনি। আমি জানতাম যে তুমি সোজাসুজি ভাবে কথা বলো, আবার নোংরা কথাও বলো, কিন্তু এটা কখনো ভাবিনি আমি। আরে আজব তো, আমি এগুলো দিয়ে ক্যারাম বোর্ড ঘষবো, বোর্ডটা খসখসে হয়ে গেছে তাই। এখন তো ধরা পড়ে এগুলো বলবেই। ধুর, আমি কি ফকির নাকি 2 টাকার কন ব্যবহার করব ওই কাজে? ছি হিমু, ছি। ব্যাস কান্না শুরু। এই প্রথম জাফরিনের চোখে পানি দেখলাম, কিন্তু সেটা কেন তা অনুধাবন করতে পারলাম না। সে কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও গিয়ে শাকিলকে মারতে লাগলাম। এই হারামির ক্যারাম খেলার কারণে আজ এই অবস্থা। আর শালা আমার কথা শুনে দাঁত কেলিয়েই যাচ্ছে। হঠাৎ সে বলে উঠল, মামা, মেয়ে তো তোরে ভালোবেসে ফেলছে। এবার আমি হাসি, মুখটাও চুপসে গেল। ভালোবাসা শব্দটা আমার সাথে যায় না। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমার একাকী জীবনটাই বেস্ট। কখনো কখনো কাউকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলি বা দুষ্টুমি করি, এতটুকুই। জাফরিনের সাথেও দুষ্টুমিই করেছি। আচ্ছা, কোনো মেয়ে কি এমন উদ্ভট কথায় কখনো পটে?
তাই সবসময় উল্টাপাল্টা আচরণই করতাম তার সাথে। আজ প্রায় 8 দিন হয়ে গেল মোবাইলটা বন্ধ করে রেখেছি। কেন রেখেছি সেটা জানি না। সালমান একবার বলেছিল যে জাফরিন নাকি কল দিয়েছে সালমানের মোবাইলে, তেমন গুরুত্ব দেয়নি। কখনো কখনো মোবাইল বন্ধ করে রাখার মজাটাই আলাদা। তাকিয়ে দেখি পাশের বাসার নতুন ভাড়াটি এসেছে, সাথে একটা সুন্দরী তরুণীও। এর মধ্যে সালমান বারবার বলছিল জাফরিনের কথা, কিন্তু আমি বারবার এড়িয়ে গেছি। তো বিকেলে যখন ভাড়াটিয়া মেয়েটি বাইরে এসেছে, তখন তার সাথে পরিচিত হচ্ছিলাম। মেয়েটা দেখতে খুব মিষ্টি। যেই না দুষ্টুমি করে মেয়েটার হাতটা ধরেছি, সামনে তাকিয়ে দেখি জাফরিনের চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এসে আমার গালে ধুম করে 2টা চড় বসিয়ে দিল। কুত্তা, তুই এখানে মোবাইল বন্ধ করে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? তুই মানে? তুই মোবাইল বন্ধ কেন তোর? এমনি বন্ধ। কেন, কি হয়েছে বলো? আমি তোমায় ভালোবেসে ফেলেছি হিমু। মানে কি? মানে? এতদিন আমার মাথা খেয়েছো, এখন বলো মানে কি? আরে আমি এমনি ফান করছিলাম। দেখো আমার এই প্রেম টেমে পোষে না। এবার জাফরিনে কান্না করতে লাগলো, খুব জোরেই কান্না করছে ও। কী করবো বা বলবো আমি বুঝতেছি না। কোন ছেলে কন নিয়ে ধরা খাওয়ার পর ও কোনো মেয়ে প্রেম করে, এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না। কনটা যেন প্রেমটা ঢেলে দিয়েই চলে গেল। জাফরিন কান্না করতে করতে চলে যেতে লাগলো। আমি আর ওকে আটকালাম না। হঠাৎ দেখি সে দৌড়ে আবার সামনে এসে দাঁড়ালো আর বলল, তোমার তো প্রেমে পোষে না, তাই না? হুম। চলো বিয়ে করে নেই তাহলে। না। তাহলে এতদিন আমায় টর্চার করেছো কেন তুমি? এটা বলি সে আমায় ঠেস মেরে মাটিতে ফেলে দিল, আর তার পার্স থেকে একটা ড্রপ বের করে আমার চোখের সামনে এনে ধরে বলল, বল বিয়ে করবি, নয়তো এই ড্রপ ঢেলে দিব চোখে। সারা জীবন কানা হয়ে কাটাতে হবে। এই না না প্লিজ না, এমন করো না। বল রাজি? হ্যাঁ আমি রাজি। জাফরিন আমায় টেনে মাটি থেকে উঠালো আর সালমানকে বলতে লাগলো, তুমি সামনের কাজী অফিসে যাও, গিয়ে সবকিছু আয়োজন করতে থাকো, আমি তোমার বন্ধুকে নিয়ে আসছি। জি ভাবি। বাঞ্চ ভাবি মানে? জাফরিন ধমক দিয়ে উঠলো আর ড্রপটা আরেকবার দেখালো, তাই চুপসে গেলাম। অতঃপর রিক্সা করে কাজী অফিসের দিকে যাচ্ছি। পাশে একটা সুন্দরী মেয়ের দিকে তাকাতেই জাফরিন আমার চোখের সামনে ড্রপটা এনে বলল, অনেক জ্বালিয়েছো আমায়, এখন অন্য কারোর দিকে তাকাবা? একদম কান্না করে ঘরে বসিয়ে রাখবো। চিনো আমারে? আমি চোখের ডাক্তার। তাই তো আমার মাসুম চোখ দুইটা নিয়ে ভয় দেখাচ্ছে। জীবনে প্রথম ভালোবেসেছি, আর সেই ভালোবাসার জন্য সব করতে পারবো। তোমায় মারতেও পারবো, মরতেও পারবো। মেয়েটা আর কিছু না বলে আমার হাতটা জড়িয়ে নিল, কেমন যেন একটা বিজয়ের হাসি দিল, আবার চোখও মারলো। আমার কষ্টে চিক্কুর আসতেছে আর হেতি রোমান্টিক হইতেছে। অতপর একটা গান মনে পড়লো, যে সিচুয়েশনের সাথে সেই মেস করেছে, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আপাতত আপনারা বিদায় নিন, দেখা যাক সামনে কি হয়, মাইনকার চিপা থেকে কতটুকু বের হতে পারি, নাকি আরও ঢুকি। আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে সামনের দিনে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।